জি। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট হওয়ার পরে আমি অ্যাডমিশন তখন সেই সময় আমি প্রথমে ৩টা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছিলাম। বাট অভাব অনটনের কারণে পরবর্তী আমি চেয়েছিলাম, আমার প্রথম পছন্দ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে পড়ব। আমি আবার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে তেমন কোনো সাপোর্ট দিতে পারছিলাম না। ফলে আমি ওই সময় এসে আমার এই চাকরিটা নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিটাতে জয়েন করি, এবং আমি রাগ করে এক প্রকার বলা যায় পরিবারের সাথে কোনো যোগাযোগ না রেখে, যোগাযোগ বিচ্ছিন্ন রেখে আমি চাকরি করি। আমি এম এ মোত্তালেব মিহির। আমি ৪৩তম বিসিএস প্রিলিমিনারি এবং ৪৩তম বিসিএস ভাইভাতে এবার বিসিএস শিক্ষা ক্যাডারে সাধারণ শিক্ষাতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো এটা হচ্ছে ২০২৩ সালে আমার জীবনের সবচেয়ে বড় একটা সুখবর। এটা হচ্ছে বিসিএসে ২৬টা ক্যাডার রয়েছে, এর মধ্যে একটা ক্যাডার হচ্ছে শিক্ষা ক্যাডার। আমি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছি। মূলত বিসিএস প্রিপারেশন, বিসিএসটা তো মূলত একটা দীর্ঘ সময়ের একটা প্রস্তুতি। আমি ২০১৯ সালে বিসিএস এর জন্য প্রথম পড়াশোনা শুরু করি, এবং তারপরে করোনা কোভিড-19 আসে। কোভিড-19 আসার পরে আমরা জানি যে প্রায় ১ বছর দেশের বা সারা বিশ্ব থমকে ছিল। এরপরে আবার নতুন করে পড়াশোনা শুরু করি, কোভিডের সময়গুলো কাজে লাগাই, একটা বই লিখি। পরবর্তী সময় যে প্রিলিটা আসে, ওই প্রিলিটা আমি কোয়ালিফাই করি, এবং সেই প্রিলি ২১ সালে প্রিলিমিনারি পরীক্ষা দিই। সেটা ২১-এ প্রিলি দিয়া প্রিলি পাস করলে ২২ সালে আমি লিখিত পরীক্ষা দিই। ২২-এ লিখিত পরীক্ষা দেওয়ার পরে দেখেন যে ২৩ সালে এটা কিন্তু আমার রেজাল্ট হয় লিখিত ১ বছর পরে। লিখিত দেওয়ার পরে এরপরে আমার ভাইবার আমাদের ডেট দেয়। ভাইবার ডেট দিলে আমার ৬ নভেম্বর ভাইবা ছিল। ফাইনালি ২৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত রেজাল্ট হয়। সেখানে আমি যে আমাদের ২১০০+ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত করে সরকারি কর্ম কমিশন, সেখানে আমি এই সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। এটা কিন্তু একটা দীর্ঘ সময়ে যেমন মানসিক শারীরিক যেমন কষ্ট, একই সাথে কিন্তু অনেক বড় একটা চাপ নিয়ে এই জায়গাতে বা এটা হয়। এর ফলে এটা যতটা না কষ্ট পরিশ্রমের, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে একটা ধৈর্যের একটা বড় পরীক্ষা বিসিএস। ছোটবেলা থেকেই মোটামুটি খুব আমাদের একটা যৌথ পরিবার ছিল। পরবর্তী যখন আমাদের সবাই যখন ফ্যামিলিগুলো আলাদা আলাদা হয়ে যায়, তখন বাবাও দাদার সংসার থেকে আলাদা হয়ে গেলে তো আমাদের দাদার জমি অনেক ছিল, বাট আব্বাকে তখন ওই সময় জমি খুব বেশি দেয় নাই। ফলে অন্যর জমি নিয়ে অন্যর জমিতে কাজ করে বাবা আমাকে এবং আবার আমার বোনকে পড়াশোনা করায়। তো আমাদের এমন অবস্থা ছিল যে পড়ার যে একটা টেবিল বা একটা জায়গা, সেটাও আমার ছিল না। পরবর্তী তখন আমার বোনের বিয়ে হয়। তো থাকার জায়গা না থাকলে আমি আমার চাচার বাসাতে একটা ছোট রুমে ওইখানেই থাকতাম। ওখানে পড়াশোনার সুযোগ হয়েছে, এবং ওখান থেকেই আমি এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পাই। তারপরে ইন্টারমিডিয়েটে একটা কলেজে ভর্তি হই। সেখানে গ্রামে তো অনেক কম টাকা লাগতো পড়াশোনা, সে টাকাই চালানোর মতো বা প্রাইভেট টিউশনির টাকা দেওয়াটাই অনেক কষ্টসাধ্য ছিল। শহরে গিয়ে যখন একটা বড় আয় বা খরচের ব্যাপারটা দাঁড়ায়, তখন যখন আমার পরিবার থেকে এটা দিতে পারছিল না, তখন আমাদের জমি কিছুটা বন্ধক রেখে আমাকে পড়াশোনা করায় শুরুর দিকে। একটা সময় আমি দেখলাম এভাবে তো আসলে একটা সময় অর্থগুলো অবশ্যই ফুরিয়ে যাবে, বন্ধুকে জমির কতদিন টাকা থাকে। তখন আমি একটা এমএলএম কোম্পানিতে কাজ করি, এবং ওই কোম্পানিতে কাজ করে কিছু টাকা পাইতাম, যাই হোক অনেক কষ্ট করে চলতো। একটা পর্যায়ে বাবা আরও কিছুদিন বিভিন্ন জমিগুলো বন্ধক রেখে পড়ায়। যখন একদম পিঠ থেকে যায়, তখন আমি একদম পড়াশোনা বাদ দিই, এবং ঢাকা শহরে এসে একটা নিরাপত্তা প্রহরী হিসাবে একটা জায়গাতে কাজ নেই। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট হওয়ার পরে আমি অ্যাডমিশন তখন সেই সময় আমি প্রথমে 3টা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছিলাম। বাট অভাব অনটনের কারণে পরবর্তী আমি চেয়েছিলাম, আমার প্রথম পছন্দ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে পড়ব। আমি আবার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে তেমন কোনো সাপোর্ট দিতে পারছিলাম না। ফলে আমি ওই সময় এসে আমার এই চাকরিটা নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিটাতে জয়েন করি, এবং আমি রাগ করে এক প্রকার বলা যায় পরিবারের সাথে কোনো যোগাযোগ না রেখে, যোগাযোগ বিচ্ছিন্ন রেখে আমি চাকরি করি। তো আমার একটা বন্ধুকে দেখে পরবর্তী ও ঢাকাতে সেকেন্ড টাইম কোচিং করতে আসে, ওকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি ওই কোচিং ইউসিসি নামে একটা প্রতিষ্ঠান, ওখানে ওরিয়েন্টেশন ক্লাস করে তখন আমি আবার প্রিপারেশন নিই, এবং ওই চাকরিটা 16 ঘন্টা কন্টিনিউ করে আমি কোচিংয়ে ক্লাস করতাম। কারণ আমার ডিউটি ছিল এরকম দুপুর 2টা থেকে সকাল 6টা, আর আমি কোচিংয়ে ক্লাস করতাম 10:30 থেকে 12:30। তো বলা যায় যে আমি ওখানে থেকেই আমি পরীক্ষাগুলো দিই, এবং 6টা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চান্স পেলে পরবর্তী আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক ইতিহাস সংস্কৃতি বিভাগে ভর্তি হই। হওয়ার পরেও আমার
আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্ট পাওয়া সত্ত্বেও আমি যেতে পারিনি। এর অন্যতম কারণ হচ্ছে আমার ওই যে আমার যে খরচটা চালানোর মতো আমার সামর্থ্য তখন তৈরি হয় না। তো তখন মনে হয়েছে যেহেতু আমার চাকরির পোস্টিং ঢাকাতে কলাবাগানে, আর আমার ইউনিভার্সিটি এখানে জগন্নাথ আছে, এখানে পড়া যায়, এটাও একটা ইউনিভার্সিটি, মানে হল নাই। তো ভাবলাম যে অন্তত চাকরিটা করে পড়াটা আমার চালানো সম্ভব হবে, এই জন্য জগন্নাথে আমি পড়াশোনা করি। এবং আমি 2016 সালের 12 জানুয়ারি পর্যন্ত এই নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি প্লাস হচ্ছে আমি জগন্নাথে পড়াশোনা করেছি। এখন হচ্ছে আমি স্টুডেন্ট পড়াই, মূলত আমি একজন টিচার। আমি আমি স্টুডেন্ট পড়াই, আর হচ্ছে আমার মিহিরজিকে নামে এই যে বই আছে আপাতত, আমি ওই চাকরিটা চলে আসার পরে আমি পড়ানো শুরু করি এবং পড়ানোর অভিজ্ঞতা থেকে পরবর্তী সাধারণ জ্ঞানের জন্য শিক্ষার্থী জব প্লাস বিসিএস বা অন্যান্য জব প্লাস হচ্ছে অ্যাডমিশনের বই হচ্ছে এগুলো লেখালেখি করি। এবং আমি কিন্তু আমার এই যে প্রিলিমিনারিগুলো কোয়ালিফাই করেছি, আমি আমার নিজের সাধারণ জ্ঞান বই পড়েই কিন্তু কোয়ালিফাই করেছি আমি নিজে। না আসলে আমার ওই সময়গুলো খুব কঠিন সময় ছিল। আমি প্রায় 4 বছর আমি ঠিক মতো বেডে ঘুমাতে পারিনি, কারণ আমার ডিউটি সব সময় রাতে থাকতো, সকাল দিনের বেলা বিশ্ববিদ্যালয় থাকতো। আর যেদিন বিশ্ববিদ্যালয়গুলো থাকতো, পরীক্ষা থাকতো, অনেক সময় ডিউটি হয়তো ঠিক মতো না করতে পারলে শুক্র শনিবারগুলো আমাকে চাপিয়ে দিত আরও 20 ঘন্টা করে ডিউটির। তো ওই সময় আমার চোখের নিচে যে কালি পড়ছে এটা কিন্তু আমি এখনও তুলতে পারি নাই। এখন আমার তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো সময়, কিন্তু তারপরে কিন্তু এখনও আমার এই চোখের কালি এগুলো কিন্তু যাচ্ছে না। তো ওই সময় যে কষ্টগুলো, ওইগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। 20 ঘন্টা চাকরি করে, 16 ঘন্টা চাকরি করে বাকি সময়টা আবার পড়াশোনা করা ইউনিভার্সিটিতে, আবার আমি কোচিংয়ে তখনও ক্লাস নিতাম। আমি এটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করতে পারবো। ছোট্ট একটা গল্প বলি। আমি প্রায় 20 থেকে 25টা পোস্টে ডিউটি করেছি। ফার্মগেটের আড়াই হোমসেটের পিছনে একটা বাসা ছিল, ওই বাসাটাকে বলতো ভুতুরে বাসা। আমার ওখানে ডিউটি থাকতো রাতের বেলা। আমার প্রত্যেক রাতের বেলা আমার এক চাচা ওখানে ডিউটি করে, সে বলতো এই জায়গায় কিন্তু একসময় শ্মশান ছিল, প্রায় আজ থেকে 50-60 বছর আগে। তো আমি ওইখানে ডিউটি করতাম। প্রত্যেক রাতে আমার মনে হতো যে আমি বসে আছি, দু চোখ বন্ধ করে কেউ আসে আমার গলা মানে টিপে হত্যা করবে আমার, বা কেউ একজন আসবে। খুব ভয়ের মধ্যে আমার ওই সময়গুলো কাটতো প্রতিটা রাত। প্রায় আমি ওখানে 1 বছর টানা ডিউটি করছি। প্রত্যেকটা সময় আমি ভয়ের মধ্যে, কিন্তু কাউকে আমি বলতে পারিনি। এই জায়গা থেকে কিন্তু মনে হয়েছে যে না, এখান থেকে আমার আরেকটু কিছু করা যায়। কিন্তু ইসলামের ইতিহাস সংস্কৃত সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানুষ মনে করে এটা একটা দুর্বল সাবজেক্ট, ফলে অনেক জায়গায় টিউশনির চেষ্টা করে আমি কিন্তু শুরুর দিকে টিউশনিগুলো পাইনি। পরবর্তী যখন এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে একটু ইনভলভ হয়েছি, আস্তে আস্তে বাসায় টিউশনি পেলে আমি চাকরিটা থেকে সুইচ করেছি। ওনারা, আমি তো 12 সালে চলে আসছি, আসার পরে ওনাদের সাথে আমার 3 বছর যোগাযোগ ছিল না। সত্যি কথা, আমি মনের দুঃখে ক্ষোভে একটা ঘটনার কারণে আমি তখন আবেগের বয়স ছিল যে বাবা মা জন্ম দিয়েছে যখন, তো অবশ্যই সে যতই কষ্ট হোক আমাকে পড়াশোনার খরচ দেবে, কেন দিতে পারতেছে না। এটা একটা মনের মধ্যে ছিল, কষ্ট ছিল তখন। তখন বোঝার মতো অত বয়স ছিল না যে তাদেরও কোনো অবস্থা ছিল না এরকম। কারণ ওই কোম্পানিতে কাজ পড়তে গিয়ে আমাদের যতটুকু ধানের জমি ছিল, আমার দাদা অল্প কিছু জমি দিয়েছিল, সবটুকু বন্ধ করে রেখেছে। আমার মনে আছে আমাকে প্রথম জমিটা 35,000 টাকা দিয়ে, 8 শতক জমি অন্য মানুষের কাছে এগ্রিমেন্ট রেখে আমাকে টাকা দিয়েছিলেন। তো 35,000 টাকা দিয়ে আসলে কতদিন চলবে? এরপরে বাকি আরও জমিগুলো পর্যায়ক্রমে সংসার চালাতে গিয়ে আমাকে টাকা দিতে গিয়ে তারা বন্ধ রেখেছিল, ফলে ওনাদের কোনো ওয়ে ছিল না। প্রায় 3 বছর ওনারা আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু গ্রামের মানুষ, আমি কোথায় থাকতাম ঠিক মতো জানে না, আমাদের কোনো আর্থিক প্রয়োজনীয়ভাবে ঢাকাতে নাই, ফলে ওনারা আমাকে এভাবে খোঁজ পায় নাই। ওনারা তো বিসিএস সম্পর্কে খুব ধারণা নেয়। আমাদের 4 গ্রামের মধ্যে কেউ বিসিএস ক্যাডার আগে হয়নি, আমি প্রথম আর কি, আলহামদুলিল্লাহ। এবং আমি আমার 4 গ্রামের মধ্যে প্রথম আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তো যেটা হয়, শুধু এই যে আমাকে বিভিন্ন হয়তো মিডিয়াতে দেখা যাচ্ছে, অথবা মানুষ গিয়ে ওনাদেরকে যখন বলতেছে তোমার ছেলে তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এই যে বড় চাকরি পেয়ে গেছে, এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় একটা চাকরি, এতে ওরা বুঝতেছে যে একটা সরকারি চাকরি পেয়েছে, এই জাস্ট। এবং তাদের এটা মানে আমি প্রথম যখন বলি, আমার আম্মা তো অনেক কেঁদে দেয়, মানে তারা অনেক কান্নাকাটি করে যে আমার ছেলেটার একটা গতি হয়েছে, আমাদের বংশের মধ্যে কেউ সরকারি চাকরি নাই ভালো, কিন্তু আমার ছেলেটা সেই প্রথম শ্রেণীর একটা চাকরি পেয়েছে, ও যে কষ্টটা করেছে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাইছে, এরকম আর কি ব্যাপারটা। আমারও অনেক ভালো লাগছে। মানে ওই সময় মনে হচ্ছিল সারা দুনিয়াকে চিৎকার করে বলি যে আমি বেকার নই, আমি একটা চাকরি পেয়েছি, ইনশাল্লাহ হয়তো কিছুদিন। বিসিএস মূলত আমরা বাংলাদেশের যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই সব মানুষই মূলত সরকারি চাকরির জন্য আমরা চেষ্টা করি।
বাকি কিন্তু উচ্চবিত্ত যারা আছে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির মালিক ছিল, ইনাদের ছেলেমেয়েরা কিন্তু এগুলো চাকরি ট্রাই করে না, ওনারা দেশের বাইরে সেটেল হয় বা নিজেদের কোম্পানিগুলো চালায়। তো ম্যাক্সিমামে এখানে দরিদ্র ছেলেমেয়ে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু আমাদের যতগুলো 43 ক্যাডার হয়েছে 2100+, সবারই কিন্তু হাই লেভেলের ডেডিকেশনটা আছে। তো আমি যারা আমার মূলত আমার এটা ভিডিওটা দেখছেন, আমি অনুরোধ করব আপনারা একটা বিসিএস এর প্রথমে সিলেবাসটা নেওয়ার পর বিগত প্রশ্নটা দেখেন বিসিএস এর প্রশ্নটা বাংলাদেশ সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, আপনি অবশ্যই পারবেন। ঠিক আপনি যখন 6 থেকে 6টা মাস টেবিলে সময় দেন, দেখবেন ইনশাল্লাহ আপনি প্রিলি পাস করবেন, এরপর আবার 6টা মাস সময় পাবেন, লিখিত দেন, লিখিত পাস করবেন, ভাইবা দিবেন, আপনি কাঙ্ক্ষিত সফলতায় করবেন। এই দীর্ঘসূত্রিতায় বা এই দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে যদি আপনি রেগুলার পড়াশোনা করেন টাইমব্যাপী, তো আপনি কোনো না কোনো চাকরি পাবেন। আপনি ওই চাকরি পেলেও পাশাপাশি সিভিল সার্ভিসের স্বপ্নটা নিজের মনের মধ্যে বাঁচিয়ে রাখেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত যতদিন বয়স আছে চেষ্টা করে যান, আপনার স্বপ্নটাকে মনের মধ্যে বাঁচিয়ে রাখেন। আমি বলবো যে আপনারা দিন শেষে এসে আপনি আপনার সিভিল সার্ভিসের ড্রিমটা আপনাদের সফল হবে আর কি।